নমস্কার সকলকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমি সুমনা, সুমনার নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের দিনটা শুরু হয়েছে বেশ রোদ ঝলমলে ব্যাপার। তো দেখা যাক বেলা গেলে কি হয়। এখন তো কোনো রকম ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি কখন যে রোদ্দুর। তো যাই হোক, আমি উঠেই আগে পাপোশগুলো একটু রোদ্রে দিলাম। আমার জানলায় রোদ্দুর আসে, ছাদে দিলাম না সাহস করে। হয়তো কোনো সময় ব্যস্ত থাকবো কাজে, তখন বৃষ্টি এসে পুরো ভিজে যাবে, তখন আমি আবার মুশকিলে পড়ে যাব। একটু জানলায় দিলাম, তারপরে আমি একটু ঝেড়ে নেব পরে বাইরে নিয়ে গিয়ে। তাহলে কিন্তু মাঝে মধ্যে এরকম রোদ্রে দিয়ে একটু ঝেড়ে নিলে তাহলে কিন্তু পাপোশটা বেশ পরিষ্কার থাকে। এটা আমার মনে হয়, আমি এভাবেই করি। তো ঘুম থেকে উঠেই যে কাজটা প্রথমেই করতে হয় ঘর বাড়িটা গোছানো। আর এই ঘরটায় আমার ছেলে ইদানিং রাত্রির করে একটু পড়াশুনো করে, তো সেই জন্য একটু এলোমেলো থাকছে। মানে ওই কুশানগুলো নিয়ে যা করে আর কি বাচ্চারা। আর ছেলে আসলে আমার মেয়ে আসবে, এটা স্বাভাবিক। আমার মেয়ে কী করে বলো তো, যে ঘরে সবাই থাকে ও সে ঘরেই থাকে, ও একা কোনো ঘরে যেতে চায় না। আর আজকে শনিবার, আজকে যে আমার ছেলে মেয়েদের ছুটি, কিন্তু আমার হাজব্যান্ডের স্কুল আছে। তো তাড়াহুড়ো তো একটা আছেই। আর একার সংসারে না একটু বুদ্ধি করে যদি কাজ না করা যায়, তাহলে পরের দিকে আর সামলানো যায় না। তখন তাড়াহুড়ো লেগে যায়, নাকে মুখে লেগে যায়, আর খুব টেনশন হয়ে যায়। আমার একদমই ভালো লাগে না। আমি সবসময় একটু ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করি। এই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। এত সকালের হয়তো ওঠার প্রয়োজন পড়ে না, তবু আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। আসলে ঘুমটা ভেঙে যায়। যে কোনো একটা অভ্যেস তৈরি করতে যতটা সময় লাগে, আর সেটাকে ত্যাগ করতে কিন্তু বেশি সময় লাগে না। যেহেতু আমার একার সংসার, সেই জন্য দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু কেউ কিছু বলার নেই যে তুমি কেন এত দেরি করে ঘুম থেকে উঠলে। কিন্তু একার সংসারটা হলে মাথায় চাপটা বেশি থাকে, আর দায়িত্বটাও অনেক বেশি আসে। আর ধীরে ধীরে একটা টাইমের পর সংসারের প্রতি একটা আলাদা রকম দায়িত্ব চলে আসে, তখন ঠিক অ্যালার্ম ছাড়াই ঘুম ভেঙে যায়। তো সেরকমই আর কি, একটু বুদ্ধি করে না চললে না খুব অসুবিধে হয়ে যায়। মানে একার সংসার, নিজেকেই তো সব কিছু ম্যানেজ করতে হবে। সুতরাং যদি এলোমেলোভাবে কাজগুলো করতে থাকি, তো সে পরে গিয়ে আমাকেই ভুগতে হয়। ওই জন্য আমি চেষ্টা করি একেবারে পরিপাটি করে যতটা সম্ভব আর কি। হয়তো 365 দিন এইভাবে গুছিয়ে করা সম্ভব হয় না, তবুও যতটুকু সম্ভব হয় আমি করার চেষ্টা করি। তো বাসি কাজগুলো সেরে আমি একটু স্নান করে এসেছি। আর এত বিচ্ছিরি রকমের প্যাচপ্যাচে গরম, আমার মনে হচ্ছে প্রতিটা কাজের শেষে একবার করে জামাটা ছেড়ে আসি। জামাটা কীরকম ভিজে ভিজে টাইপের হয়ে যাচ্ছে, আর খুব বাজে লাগছে ব্যাপারটা। তো আমার এই গাছগুলোকে আমি একটু জল দিয়ে দিচ্ছি। আর এই যে গাছটা আমাকে আমার একজন পরিচিত লোক দিয়েছে। তো দেখা যাক তাকে বাঁচানো যায় কি না। এই গাছের ডালটা কেটে, মানে পাতাগুলো কেটে কতগুলো করতে দিয়েছিলাম। এই যে দেখো, একটাও হয়নি। এই ফার্স্ট টাইম দিয়েছি আমি, তো আমার একটাও হয়নি। আমি এখানেও দিয়েছিলাম, বালিতেও দিয়েছিলাম, এখানেও পচে গেছে, বালিতেও পচে গেছে। তো আবার কোনো সময় ট্রাই করব। তারপর টেবিলটা একটু মুছে নিচ্ছি। টেবিলটা না, যেহেতু আমার এই যে গাছপালাগুলো থাকে, সেই জন্য সব সময় ফাঁকা পায় না। তো সব সময় যে আমি মুছতে পারি তাও কিন্তু না ওই জায়গাটা। তো মাঝে মধ্যে 1-2 দিন বাদেই যখনই আমার মনে হয়, তখন আমি ভালোভাবে একটু মুছে নিই। আর বিশেষ করে এই যে স্প্রেটা দিয়ে মুছলে যে টেবিলের যে তেলচিটে ভাবটা থাকে, সেটা একদম উঠে যায়। দেখবে টেবিলে ভালো করে যদি মোছা না হয়, বা একই কাপড় দিয়ে যদি বারবার মোছা হয়, তাহলে কিরকম একটা তেলচিটে ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে দুপদ আমার হয়ে গেছে। তারপর আমি রান্নাঘরে আসলাম, আর এখানে কাঁকরোল আর আলু সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে। তো এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করব। অসাধারণ খেতে হয় রেসিপিটা, তোমরা একবার করে দেখো। তো সেদ্ধ করে রেখে আমি দেখলে যে বড় বড় করে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আমি একটু ভেজে তুলে রাখলাম। রেখে আলাদা করে আলু আর কাঁকরোলটা আলাদা করে ভেজে নিয়েছি। দেখো, খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। হ্যাঁ, আর এপাশে দেখো আমার ভাতও হচ্ছে। তো এই ভাজাগুলো আমি তুলে রাখবো। আর যে বড় করে মশলাগুলো ভেজে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দেবো 1 মুঠো মতো বাদাম।
আমি সবসময় চিনেবাদামই ব্যবহার করি। তো চিনেবাদাম দিয়ে ওটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপর আমি এখানে ফোড়নে দিলাম তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে যেইটুকু আমার পেস্ট করা ছিল সেটা আমি তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিলাম এখানে জিরে আর জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাতে হবে জল দিয়ে। তো জল দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমি ভেজে রাখা কাঁকরোল আর তোমার আলু দিয়ে দিলাম ভেজে সেদ্ধ করা। তো দিয়ে এখানেও খুব ভালো করে আমি একটু কষা করে নেব। নিয়ে যখন তেলটা একটু ছেড়ে দেবে তখন আমি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। এর মধ্যে আমি মিষ্টি হিসেবে গুড় দিলাম, তোমরা চিনিও দিয়ে দিতে পারো বা কোনো কিছু নাও দিতে পারো। আমরা একটু মিষ্টি পছন্দ করি, তো আমি একটু মিষ্টি দিলাম। তারপর একটু জল ঢেলে দিলাম, দিয়ে তারপর রান্নাটা নামিয়ে দেবে। আর এটা লুচি, রুটি সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে, একবার ট্রাই করে আমাকে জানিও। তারপর আমার মেয়েকে একদম সামনের বাড়িতে আঁকার জন্য গিয়েছিলাম। সামনের বাড়িতে একটা ছেলে আঁকায়, তো ওই বাড়ির কাকিমা আমাকে এই গাছগুলো দিয়েছে। আর আমি তো কি গাছ পাগল, তোমরা তো জানোই, কেউ গাছ দেবে আর আমি নেব না সেটা হতেই পারে না। তো ওখান থেকে ফেরার সময় এই গাছগুলো আমি নিয়ে এসেছিলাম। কাকিমা বললো যে আমার তো এখানে প্রচুর হয়, তা তুমি নিয়ে যাও। তো আমি এসেই আর কি পোতা শুরু করে দিয়েছি। আর আমার মেয়ের আজকে আঁকাটা হলো না, আজকেই ফার্স্ট টাইম আমি ফিক্সড করতে গিয়েছিলাম আঁকাটা, তো আজকে ওর হয়নি, কারণ বললো কাল থেকে যেতে। তো কাল রোববার, তো কাল থেকেই যাবে ও। তো এই দেখো গাছগুলো সব পুঁতে দিয়েছি আর এখন একটু জল দিয়ে দেবো। আর এই যে গাছগুলো না, এর নাম হচ্ছে ওয়ান্ডারিং জু, আর এটা হচ্ছে বোধহয় পার্পল হার্ট আর ওয়ান্ডারিং জু দুটোই কাটিং থেকে খুব ভালোভাবে হয়ে যায়। আর এটা দেখো ভালো করে হলোই না, দাঁড়াও ক্যামেরাটা রাখি, তারপর ভালো করে পুঁতে দিচ্ছি, নাহলে এটা থেকে আর কিছু গজাবে না, শেকড়টা করে নষ্ট হয়ে যাবে আমার কাটিংটা। তারপর দুপুরবেলা একটু বিশ্রাম করে ঘুম থেকে উঠে তারপর আমি আসলাম নিচে। একটা কাজ আছে, বিশেষ কয়েকটা পাতা নেব এখান থেকে। কি করব পাতা দিয়ে সেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি, ধৈর্য ধরে দেখো, নাহলে খুব মিস করে যাবে। তো এই যে আমার এখানে একটা নিম পাতা গাছ, একটা দিদি আমাকে বলেছিল তোমাদের বাইরে কি গাছ আছে একটু দেখিও। তো ওটা নিম পাতা, নয়নতারা, তোমার এখানে বেলি ফুল গাছটাতে প্রচুর ফুল হয়, কিন্তু আপাতত এখন নেই আর কি। তো একটু যত্ন আত্তি করলে না বেশ ফুল থাকে, 2-3টে করে ফুল তো পাই। তো আর এখানে দেখো, এখানে আর একটা জবা ফুল গাছ ছিল। এই ঘর রং করার সময় কি বিষাক্ত রং আমি জানি না, পড়ে নষ্ট হয়ে গেছে। তো সেম গাছ একটা ডাল আমি এদিকে একটা পুঁতেছি আর ওই দিকটা আমার হাজব্যান্ড একটা পুঁতেছে পেছন দিকটায়। আর এখান থেকে শেকড় তোমার পাতা বেরিয়েছে দেখো, মনে হয় যে হয়ে যাবে। আর এই 3টে হলুদ গাছ আমার হাজব্যান্ড পুঁতেছে। আর তোমাদের আমি আগেই শেয়ার করেছি যে আমার বাচ্চারা কাঁচা হলুদ দিয়ে দুধ খায়, তো সেই জন্যেই আর কি বাড়ির হলুদই আমি ইউজ করি। আর এখানে একটা টগর গাছ পুঁতেছি, জানি না হবে কি না। আর এইটা আমার লাল জবার গাছ, তো দেখো বেশ বড় হয়েছে। আর ইদানিং আর ফুল নেই, কারণ হচ্ছে আমার গাছটাতে ভীষণ পরিমাণে মিনি বাগ লেগেছিল, তো আমি গাছের ডগাগুলো সব কেটে ফেলে দিয়েছি, ওই জন্য আর ফুল হচ্ছে না। আবার ডগা বেরোলে অবশ্যই হবে। আর তাছাড়া এই জায়গাটা খুব বেশি রোদ্দুর লাগেও না, সেই জন্য ফুলের সংখ্যাটাও কম। গাছটা কি সুন্দর জলই হয়েছে দেখেছো, গাছটাতে ভীষণভাবে আমি পরিচর্যা করি, যখনই সময় পাই তখনই সার জল এদিকে দেওয়া হয়। আর এখানে দেখো একটা কারি পাতা গাছ, আর এখানে মানি প্লান্ট লাগিয়েছি। আর এই গাছটা কি বেশ আমি ভুলে গেলাম, ছোট্ট গোল গোল পাতা আমি ভুলে গেলাম। তো যাই হোক, কতগুলো পাতা আমি ওখান থেকে তোমার জবা ফুল গাছ থেকে নিয়েছি, আর এখান থেকে নিম পাতা নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো, বুঝতে পেরে গেছো যে আমি পাতা দিয়ে কি করব, হয়তো বুঝতে পেরেছো। তো যাই হোক, এখানে আসলাম যখন কাজগুলোর একটু পরিচর্যা করে নিই। এখানে আর একটা টিপস তোমাদের আমি শেয়ার করতে চাই। যে কোনো গাছ যদি বুশি করতে চাও, ঝাঁকড়া করতে চাও, অবশ্যই গাছের ডগাগুলো কেটে দেবে। হ্যাঁ, এক্ষেত্রে না যে কোনো ফুল গাছের ডগা ওরকম কেটে দেবে, তারপর তুলসী গাছের ডগা কেটে দেবে, তাহলে দেখবে গাছটা কি সুন্দর ঝাঁকড়া হবে। যেখান থেকে তুমি কেটে দিচ্ছ ঠিক তার পাশ থেকে 2-3টে করে ওরকম মাথা বেরোবে, এবার পুরো গাছটা ঝাঁকড়া হয়ে যাবে। এই গাছটা আমি প্রথম দিকে খেয়াল করিনি, তো প্রথমে অনেকটা লম্বা হয়ে গেছে, ভেবেছিলাম তুলে ফেলে দেবো, তারপরে মনে হলো যে নিম গাছ একটা তুলে ফেলে দেবো, থাক,
তারপর থেকে আমি ওর মাথা কাটা আরম্ভ করেছি। আর উপর দিকটা কি সুন্দর বুশি হয়েছে। যদিও আমি প্রায় দিন পাতা তুলি, খুব বেশি পাতা এখানে নেই, ছোট্ট গাছ তো পাতা তুলে আমার ছেলে মেয়েদের আর কি স্নানের জলে দিয়ে আমিও স্নানের জলে ব্যবহার করি, সেদ্ধ করা জল, নিম পাতা। তারপর পাতাটা রেখে আমি ছাদে এসেছি মেয়ের সাথে, আর এখন নেমে যাব। তো এত সুন্দর লাগছে আকাশটা, তোমাদের না দেখিয়ে আর পারলাম না। মেয়েকে নিয়ে একটু শুকনো শুকনো যেদিন থাকে বিকেল দিকটা, সেদিন কিন্তু একটু খেলাধুলো করতে হয়। একা হলে যা হয় আর কি, বাচ্চারা মাকে জ্বালাতন করে খেলার জন্য। তারপর বিকেলবেলা মেজে রাখা সমস্ত বাসনগুলো সব ভরে রাখবো। দেখো কত বাসন, মানে সব মেজে মেজে আমি মানে বাস্কেটেও ধরিনি, দেখেছো আমার গ্যাসের উপরেও রয়েছে, মানে সবগুলো আমি এখন গুছিয়ে রাখবো। আর গুছিয়ে রাখলে না রান্নাঘরটা একদম যখন বাসন টাসন কিচ্ছু থাকে না, নিট অ্যান্ড ক্লিন লাগে, এত ভালো লাগে ডাইনিং থেকে বসে বসে দেখতে। সোফা থেকে বসলে আমার ডাইনিংটা পুরো দেখা যায়, ডাইনিংটা না সরি, সোফায় বসলে আমার রান্নাঘরটা দেখা যায় কিছুটা অংশ, তো বেশ সুন্দর লাগে দেখতে। তো যতটা পারা যায় আর কি একা হাতে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এখানে না চা খাওয়ার ক্লিপটা আমার নেওয়া হয়নি মানে আমি ভেবেছি ক্যামেরা অন করেছি, কিন্তু পরে দেখি যে ক্যামেরা অফ করা, তখন আর সেই জন্য আর ওটা ধরে রাখতে পারিনি। আর এখানে দেখো এটা হচ্ছে তোমার পুদিনা পাতা শুকনো করা, পুদিনা পাতা নিয়ে এসেছিলো, সেটা আমি শুকনো করে রেখে দিয়েছি। আর এই যে টাওয়ালটার মধ্যে আমি যে পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম সেইগুলো আমি এগুলো জল ঝরানোর জন্য এভাবে পাতিয়ে রেখেছি। তো জলটা ঝরে গেছে, শুকিয়ে গেছে পাতা। আর এখানে রয়েছে নারকেল তেল, তো বানাবো নারকেল তেল বানাবো আর কি সব সময় ইউজের জন্য। তো নারকেল তেল দিয়েছি, সাথে আমি জবা ফুলের পাতা দিলাম। এখানে একটা টিপস রইলো, অনেকে আমরা ভাবি হয়তো জবা ফুলটাই আমাদের চুলের জন্য উপকারী, না, পাতাও ভীষণভাবে উপকারী। তোমরা পাতা দিয়েও কিন্তু কাজটা সেরে নিতে পারো। তবে অন্য কালারের পাতা ব্যাপারটা আমি বলতে পারবো না, একমাত্র লাল গাছে যে লাল জবাটা হয়, মানে অরিজিনাল দেশি যে জবাটা আমরা সব সময় দেখে থাকি, সেই গাছের পাতাই কিন্তু এটা, হ্যাঁ, অন্য কোনো আলাদা হাইব্রিড গাছের না। হাইব্রিড গাছের হয় কি না আমি সেটা বলতে পারবো না, আমার সঠিক জানা নেই। তো তেল দিলাম, তার মধ্যে আমি নিম পাতা আর জবা ফুলের পাতা দিলাম, আর দিলাম কালো জিরে, আর শেষে একটুখানি দিয়ে দেবো তোমার পুদিনা পাতা দিয়ে একদম সিম করে গ্যাসে, একবারও কিন্তু আমি হাই ফ্লেম করিনি, দিয়ে আস্তে আস্তে এটা ভেজে নেব। বেশ একদম কড়কড়ে ভাজা টাইপের যখন হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে দেবে। আর আমি সব সময় এইসব তেল বা যাই বলো না কেন ছোট ছোট ব্যাচে বানাই। আমি এক কড়া কিন্তু বানাতে পারতাম, কিন্তু আমি বানাইনি। এতে করে তেলের কোয়ালিটিটা বজায় থাকে আর কি। একই জিনিস যদি অনেক দিন ধরে চলে নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু কোনো রকম প্রিজারভেটিভ আমরা দিই না বাড়িতে। তো আমি ছোট ছোট ব্যাচে করি, আবার কিছুদিন পরে করি, কারণ এই সব জিনিসগুলো তো সবসময় হাতের কাছেই থাকে, সেই জন্য। আর এই তেলটা তোমরা এইভাবেও লাগাতে পারো, কিংবা তোমরা এর সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে লাগাতে পারো। আমি অবশ্যই করে সারা সপ্তাহে অন্তত 2 দিন আমি এবং আমার মেয়ের জন্য ক্যাস্টর অয়েল ইউজ করি এই তেলের সাথে মিশিয়ে। এই তেল না থাকলে নারকেল তেলই আমি ইউজ করি। অবশ্যই করে ক্যাস্টর অয়েল ব্যবহার করবে, দেখবে যাদের চুল একদম গ্রোথ হয় না, দ্রুত বাড়ে না, তাদের দেখবে খুব তাড়াতাড়ি গ্রো হবে, আর প্রচুর পরিমাণে মাথায় চুল ভর্তি হয়ে যাবে। এই তেলটার সাথে যদি তোমরা ইউজ করো, দেখবে তোমাদের মাথার চুল নিয়ে আর কোনো কিছু ভাবতেই হবে না। আর বর্ষাকালে তো এখন প্রচণ্ড চুল পড়ছে সবার, তো এই জন্যই আর কি এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা মেনলি করেছি আমার মেয়ের জন্য। আমি শুধু নারকেল তেল আর ক্যাস্টর অয়েল দিলেই আমার হয়ে যায়, কিন্তু আমার মেয়ের চুলটা না খুব বেশি ভালো না জন্ম থেকেই, ওই জন্য ওর চুলের জন্য আমি আলাদা করে একটু যত্ন নিই সব সময়ের জন্যই। তো চলো বন্ধুরা, এটা ঢেলে রেখে দেবো, পরে আমি শেখে নেব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই করে এই তেলটা করো আর রেসিপিটা ট্রাই করো। আর আজকের ব্লগটা অনেকটা ইনফরমেশান দিলাম, কেমন লাগলো যদি ভালো লাগে থাকে আর এই পর্যন্ত তোমরা দেখে থাকো, প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো এই ধরনের ব্লগ দেখার জন্য। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে।